জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। রাজনীতির আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান এবং আমাদের সঙ্গে আছেন লেখক ফাহাম আব্দুস সালাম। ডাক্তার জাহিদুর রহমান 21 জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বরিশালে দলীয় এক সমাবেশে গিয়ে চরমোনাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এর এক সপ্তাহের মাথায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার কার্যালয়ে তিনি নিজে যান। এর আগে 22 জানুয়ারি খেলাফত মজলিসের আমিরের সাথে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা কি নির্বাচনকে সামনে রেখে এমন যেই দলগুলোর সাথে জামাতের কোনো সখ্যতা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আবার মির্জা ফখরুল তার পরপরই গিয়ে তাদের দলে টানার কোনো চেষ্টা, কে কার পাল্লা কত ভারী করতে পারে, এরকম কোনো কম্পিটিশন চলছে কিনা? ধন্যবাদ। এই কম্পিটিশন থাকার সম্ভাবনা আছে, কিন্তু আরেকটা ব্যাপার আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে এরকম, বাংলাদেশে এখন 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির নতুন মেরুকরণ আছে। আমরা আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতিতে আসতে পারবে কিনা, নির্বাচন করবে কিনা, খুবই আনসার্টেনিটি আছে। আমরা ধরে নিলাম তারা যদি পারমিশন থাকেও তাদের অবস্থা খুব ভালো না। ফলে এখন মাঠে যে শক্তিগুলো আছে তারা, এটা আমি প্রায় বলি, সেটা হচ্ছে আমাদের জন্য এটা একটু ফ্রাস্ট্রেটিংও যে আমরা এখন ইডিওলজিক্যাল লাইনে ভাগ হচ্ছি রাজনীতির ক্ষেত্রে। এটার প্রবলেমটা হচ্ছে যখন আমরা ইডিওলজিক্যাল আলাপগুলো রাজনীতিকে প্রধান করে তুলি, তখন জনগণের ওয়েলফেয়ারের আলাপ কমে যায়। আমরা দেখতে চাই যে বাংলাদেশে ওয়েলফেয়ারের আলাপটাই বেশি হোক। আমরা খেয়াল করবো, নিশ্চয়ই একটু অফ টপিক হলেও যোগ করা দরকার, দিল্লিতে যে ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারিতে, প্রচুর ওয়েলফেয়ারের আলাপ হচ্ছে, কারণ আম আদমি পার্টি ওয়েলফেয়ারের আলাপ করছে এবং বিজেপি ইন রেসপন্স টু দ্যাট তারা কিন্তু ওয়েলফেয়ারের আলাপ করছে। উদাহরণ দেই, আম আদমি বলছে নারীদের জন্য তারা 2100 রুপি করে প্রতি মাসে দেবে। বিজেপিকে এখন সেটার ফাইট করতে গিয়ে 2500 রুপিতে বিজেপি উঠেছে। দিস ইজ হাউ জনগণ বেনিফিটেড হয়। তো এখন যেটা হয়েছে সেটা হলো বিএনপি এখন তার রাজনৈতিক কারণে, যেহেতু একদিকে জামায়াত আছে, জামায়াত প্রথম থেকেই তার একটা মাটি খোঁজার চেষ্টা করছে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। নতুন যে সিনারিও আছে, জামায়াত চাইবে সেখানে সে যত বেশি ভালো করতে পারে সে চেষ্টা করছে। ফলে তার যে ন্যারেটিভ, তার ধর্মভিত্তিক যে ন্যারেটিভ আছে, তার 71 নিয়ে, 71কে একটু হালকাভাবে হলেও ইনডিরেক্টলি হলেও ডিনাউন্স করার চেষ্টা, 24 এই সব আছে, সে তার রাজনীতি নিয়ে হাজির হয়েছে। সেই জায়গায় বিএনপি তার রাজনীতি করছে। বিএনপি যেহেতু 71-এর একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে তাদের প্রতিষ্ঠাতার, সেটা আছে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু জামায়াতের বিরুদ্ধে রাজনীতি হচ্ছে, এক ধরনের সেন্ট্রিস্ট রাজনীতি সে করতে চায়। এখন একটা প্রশ্ন হয়তো কেউ তুলতে শুরু করছেন, ঐতিহাসিকভাবে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি রাজনীতি করত, তখন বিএনপি কিছুটা কি সেন্টার রাইট ছিল, এই প্রশ্ন কেউ করেন। যদি থেকে থাকেন এক ধরনের ইসলামিস্ট মানুষরা, বিশেষ করে আমরা যদি জিয়াউর রহমানের 5ম সংশোধনীর কথা মনে করি, সেখানে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম যুক্ত করা এবং আমাদের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরম করুণাময় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস যোগ করেছিলেন তিনি। ফলে মুসলিম ভোটার, মুসলিম জনগণের মধ্যে বিএনপির এক ধরনের প্রো ইসলামিক চিন্তা বা চরিত্র এক ধরনের মনের মধ্যে, সিনিয়র মানুষদের মধ্যে আছে। ফলে এখন যেটা হচ্ছে, আমি মনে করি বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি দীর্ঘকালীন রাজনীতিতে বিএনপিকে এই ধরনের ট্যাগ কেউ লাগানোর চেষ্টা করছিলেন যে বিএনপি এখন ওগুলো থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধর কথা বলছে এবং তার বক্তব্যে কখনো কখনো খুব সেকুলার ধরনের অ্যাটিটিউড দেখা যাচ্ছে বলে তার প্রতিপক্ষ বলছে। ফলে এখন উনি ইসলামিক দলগুলোর সাথে যে বিএনপির আগে যে যোগাযোগ ছিল, আমরা খেয়াল করেছি ইসলামী আন্দোলনের সাথে তাদের কিন্তু একটা 10 দফা তারা একমত হয়েছেন, ওর মধ্যে কোরআন এবং শরিয়ার বাইরে কোনো রকম কোনো কিছু করবেন না, এই ধরনের মন্তব্য আছে। সো বিএনপি তার ওই জায়গাটাও একটু সিকিউর রাখতে চাচ্ছে, যাতে প্রতিপক্ষ তাকে এই ট্যাগ দিতে না পারে যে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। সেটা একটা বড় কারণ। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বলেছেন, এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ যে জামায়াত যেহেতু ইসলামী সব দলকে একত্র করে একটা জোট তৈরি করার চেষ্টা করছে, নির্বাচনী রাজনীতিতে বিএনপি চাইবে এই জোটটা না হয়ে রাদার কিছু দল তার সাথে থাকুক। ফাহাম আব্দুস সালাম, ছাত্রদের নতুন দল আসছে ফেব্রুয়ারিতেই, তারা
একা নির্বাচনের মাঠে নামবে কিনা, নাকি জামায়াতের সঙ্গে হবে, নাকি বিএনপির সাথে এখনকার যে কথা ছোড়াছুড়ি সেটা বাদ দিয়ে বিএনপির সাথেও যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখেন আপনি? তাদের নিয়ে ফাহাম আব্দুস সালামের চিন্তা কি বলে? ওয়েল, আমি ব্যক্তিগতভাবে একজন রিয়ালিস্ট মানুষ। আমি দেখি যে ছাত্রদের লাভ কোথায় বেশি। আমি আইডিওলজিতে ড্রিভেন মানুষ না, স্পেশালি রাজনীতির ক্ষেত্রে। সমস্যাটা যেটা জাহিদ ভাই বললেন, এটা অ্যাবসলিউটলি স্পট অন। যে আইডিওলজির রাজনীতির সমস্যা হচ্ছে যে এটা শুরু হয় ইনডক্ট্রিনেশন দিয়ে আর শেষ হয় ফ্যাসিজম দিয়ে। এটা হচ্ছে গিয়ে আইডিওলজি দিয়ে যদি আপনি পলিটিক্স করেন, কারণ কেউ না কেউ ক্যারিজম্যাটিক আসবে এবং এই জিনিসটাকে হাইজ্যাক করবে এবং এটাকে আলটিমেটলি আইডেন্টিটি মানুষের মূল প্রতিপাদ্য করে দেবে। কারণ একটা দেশে নানান ধরনের মানুষ আছে, তো ওটা একটা বিপদ। তা আমি আইডিওলজিক্যাল পলিটিক্সের পক্ষে নয়, একেবারেই না। তো এখন সেই আঙ্গিকে আপনার যে প্রশ্ন যে ছাত্ররা কোন দিকে যাবে, না আমি দেখি যে কোথায় গেলে তার লাভ হবে বেশি। নাও স্টুডেন্টরা, I don't think they will win a lot of seats. That is the reality we are dealing with. এবং যেহেতু এটা পলিটিক্যাল রিয়ালিটি তাদের জন্য, তারা যদি জামায়াতে ইসলামীর সাথে যুক্ত হয়, তাদের যেই আমি বলবো যে তারা যেই লক্ষ্য অর্জন, আচ্ছা একটু ভিন্নভাবে বলি, আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলি, একটা জিনিস আমি প্রত্যেকটা জায়গায় পেয়েছি এবং প্রত্যেকটা জায়গায় শুনেছি, ছাত্রদের মধ্যে একটা ভয় আছে। এই ভয়ের কথাটা তারা বলে না ঠিক করে, কিন্তু এই ভয়টা তাদের রয়েছে। সেটা হচ্ছে গিয়ে শেখ হাসিনা যদি ফেরত আসে তাদের সবার ফাঁসি হবে, এবং এজন্য তারা তাদের পলিটিক্সে এটা একটা মূল প্রতিপাদ্য, কিন্তু তারা ওইভাবে কথাটা বলেন না। এখন এটা যদি আপনার আসলেই ভয় থাকে, আমি এখন ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, যদি এটা যদি রিয়েলি তাদের ভয় হয়, তাহলে জামায়াতে ইসলামী তাদেরকে বাঁচাতে পারবে না। মানে ইউ নিড সামওয়ান হু ইজ গোয়িং টু বি দ্য উইনার। তো সেই আঙ্গিকে আমি তার স্বার্থের কথা বলছি, আমি কোনো আইডিওলজির কথা বলছি না। স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে, আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার। আর এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে গিয়ে সবাই ধরে নিয়েছে, রাজনীতির যারা অ্যাক্টর তারা ধরে নিয়েছে যে বিএনপি ইলেকশন জিতবে। আমি এটা জানি না, মানে আমার এটা নিয়ে কোনো আগ্রহও নেই। বাংলাদেশের সাধারণ মানুষ যাকে ভোট দেয় তারই সরকার গঠন করা উচিত, এবং সেই দিক থেকে যদি বিএনপি ভোট পায় তাহলে জিতবে, সরকার গঠন করবে, যদি না পায় তারা করবে না। এখন ছাত্রদের জন্য যদি বিএনপির সাথে তারা অ্যালাইন করে, দ্য বেস্ট থিং হচ্ছে যে যেহেতু আমি মনে করি যে তাদের সিট কম হবে, সেহেতু তাদের যদি সরকারি দলের সাথে তারা থাকে, তাদের পলিটিক্স তারা জানতে পারবে এবং তাদের যেই ভয়গুলো রয়েছে সেই ভয়গুলোকে অ্যাড্রেস করতে পারবে। তো সেই দিক দিয়ে তাদের সুবিধা আছে বলে আমি মনে করি। আপনি বলছেন যে ছাত্রদের স্বার্থের জন্য ছাত্ররা বিএনপির সাথে যুক্ত হলে ছাত্রদের লাভ হবে, কিন্তু বিএনপির মতো এত বড় দল এবং এত দিন পর বিএনপি আসলে অ্যাক্টিভলি নির্বাচনে যাবে, ঠিকঠাক মতো নির্বাচনে যাবে, বিএনপির কি আসলে ছাত্রদেরকে নেয়ার মতো জায়গা আছে বিএনপিতে, বা বিএনপি নিতে চায়? অফকোর্স, অ্যাবসলিউটলি। কারণ মানে আপনি এটা কেন ধরে নিচ্ছেন যে পার্লামেন্টই একমাত্র জায়গা? বিএনপির তো ভেস্টেড ইন্টারেস্ট আছে, অনেকগুলো ভেস্টেড ইন্টারেস্ট আছে। নাম্বার ওয়ান হচ্ছে কি যে ছাত্ররা যদি বিএনপিতে যায়, বিএনপির যে ইমেজ সংকট, মানে এইটা ইয়াংদের পলিটিক্যাল পার্টি, সাপোর্ট আছে ইয়াংদের মধ্যে, কিন্তু পলিটিক্যাল পার্টির যারা অ্যাক্টর দে আর নট ভেরি ইয়াং। ছাত্ররা যদি যায় ফ্রেশ ব্লাড, আমি মনে করি বাংলাদেশের জন্য খুবই ভালো। আমি অ্যাকচুয়ালি মনে করি জামায়াতে ইসলামী এবং বিএনপি এই দুটো যেহেতু বড় দল, এই দুটো দলই ছাত্রদের যাওয়া উচিত। এটা একটা বিএনপির যে ইমেজ সংকট সেটা কাটাতে সক্ষম হবে। এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে গিয়ে, দ্বিতীয় ব্যাপার বিএনপির জন্য, সেটা হচ্ছে গিয়ে ধরেন বিএনপি ইলেকশনে জিতলো এবং ছাত্ররা কেউ সিট পেল না, পরের দিন কি হবে? আই হ্যাভ এ ফিলিং যে ছাত্রদের যত প্রমিনেন্ট ছাত্র নেতা তারা সবাই ইউটিউবার হবে, এবং বিএনপির জন্য দেশ শাসন করা উড বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। কারণ হচ্ছে গিয়ে যে সারাদিন যদি আপনি মানে ওই শেখ হাসিনার মোড়টা আপনার মনে আছে কিনা জানি না, 1991 সালে একদিনের জন্য বিএনপিকে মানে সরকারকে শান্তিতে থাকতে দিব না, তো ওই মোডে যদি ছাত্ররা যায়, ওটা বিএনপি উড অ্যাটেম্প্ট টু স্টপ ইট। তো স্টপ করার বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে কোঅপারেশন।
তো ছাত্রদের জন্য যদি বিএনপির জন্য এটা ভালো, ছাত্রদের জন্য এটা ভালো, এবং আমি এটা মনে করি দেশের জন্য ভালো। জি, আমি কিন্তু 3টা অপশনের কথা বলেছি। একটা অপশন আপনি আসলে আপনার কথায় মনে হচ্ছে আপনি ওটাকে আসলে অপশন হিসেবে নেননি, সেটা হচ্ছে ছাত্ররা যদি একাই 3 আসনে প্রার্থী দেয় বা নির্বাচন করে তাদের দলটি, সেক্ষেত্রে আপনি কেন মনে করছেন যে তারা আসলে কম সংখ্যক আসন পাবে? যেই ছাত্রদের নেতৃত্বে এত বড় আন্দোলন হয়ে গেল, মানে তারা কি সেই ক্ষমতা রাখে না যে তারা একা একা নির্বাচন করবে? না, তারা সেই ক্ষমতা রাখে না। মানে আপনি যে কোনো জায়গায় মানে ইলেকশনে আপনি দাঁড়াতেই পারেন, কিন্তু বাংলাদেশের ইলেকশনে ইটস ভেরি সিম্পল, যে বাংলাদেশের মানুষ ভোট কিভাবে দেয় এটা আমি এটা খুব কাছে থেকে দেখেছি। ভোট দেওয়ার বাংলাদেশের মানুষ ইলেকশনের আগে অনেক ভালো ভালো কথা বলে, ভালো প্রার্থী, সৎ প্রার্থী, এগুলো যখন ভোট দেয় তখন এগুলো দেখে না। যখন ভোট দেয় তখন হচ্ছে গিয়ে আলটিমেটলি ওয়েন শো কামস টু পুশ, বাংলাদেশের মানুষ তাকেই ভোট দেয়, যে রাইট মার্কা। সেকেন্ডে দেখে যে কাকে ভোট দিলে আমার ওই স্ফেয়ারের মধ্যে সুবিধা হবে, অর্থাৎ যার ওই যে বলে না হ্যাডাম আছে, এরকম লোককেই বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। মুখে বলে যে সৎ মানুষের শাসন চাই, হ্যান চাই, ত্যান চাই, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ যে ওই জায়গায় ক্লাউড আছে, পাওয়ারফুল লোক, ওই লোকটাকেই ভোট দেয়। এবং স্টুডেন্টরা ওখানে যায়নি। স্টুডেন্টদেরকে আপনি মানে ওই জায়গায় যেতে সময় লাগবে, এবং আমি চাই যে ওই জার্নিটা তাদের হোক। কারণ এই যে হুট করে কোনো লোক যদি কোনো কিছু পেয়ে যায়, ইটস অ্যাকচুয়ালি নট গুড। এটা কারোর ক্ষেত্রেই জীবনে এটা কাজে দেয় না। মানে এটা মানে আনসার্ড প্রেয়ার্স, এটা আরও মানুষের বেশি ক্ষতি করে দেন আনআনসার্ড প্রেয়ার্স। তো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যে ছাত্রদের ওই জার্নিটা হোক। এবং আই ডোন্ট থিঙ্ক অ্যাট অল, আপনি যে প্রশ্নটা করলেন যে তারা যদি একা ইলেকশন করে, করতে তো পারবে, কিন্তু এটা করে কোনো লাভ হবে বলে আমার মনে হয়। আপনি মনে করেন না? জি, ডাক্তার জাহিদুর রহমান, যুক্তরাষ্ট্রে 5 ও 6 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী যাবেন। দাওয়াত পেয়েছেন 3 জন, আরেকজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেহেতু বেগম খালেদা জিয়া তার বাসায় এখন চিকিৎসাধীন, তার বদলে জাইমা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান যাচ্ছেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বেঁচে থাকতে প্রায়ই একটা কথা বলতেন যে জাইমা এসে বিএনপির হাল ধরুক। তারেক রহমানের প্রতিনিধি হয়ে দাওয়াতে জাইমার যাওয়া কি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কোন দিকে যাচ্ছে সেটার কোনো ইন্ডিকেশন কিনা? ধন্যবাদ। আমি ডক্টর জাফরুল্লাহর কথা যখন আসলো, মানে আমাদের এই শেখ হাসিনা পতনের পর আমার প্রথম যে কয়েকটা মানুষের নাম মনে এসছে তার মধ্যে একজন ডাক্তার জাফরুল্লাহ। আমি এখনো কিছু মানুষের সাথে দেখা হলে আফসোস করতে শুনি যে মানুষটা দেখে যায় নাই। মানে পাগল শব্দটা ব্যবহার করি আমরা, আসলে এরকম একজন পাগল আসলে পাওয়া যাবে না। সো আমাদের খুব গভীর ট্রিবিউট এই মানুষটার প্রতি। হ্যাঁ, উনি বলতেন, এবং উনি সব বলা যে সবসময় সঠিক ছিল তাও না। আমরা অনেক কিছুতেই, উনি তো একবার শেখ রেহানাকেও দায়িত্ব শেখ হাসিনাকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু এই জায়গায় উনি যেটা বলেছিলেন এটা যেহেতু তখন এই ধরনের নানান প্রশ্ন ছিল। আচ্ছা, এখন জাইমা রহমানের এখানে যাওয়াটাকে আমি ওভাবে দেখবো কিনা, আমাদের প্রাথমিক কথাটা হচ্ছে যে আমাদের যেই ধরনের রাজনৈতিক কালচার আমাদের এখানে আছে, এবং এই কালচারটা টেস্টেড, এটা বলতে হবে। আমরা কিন্তু এই কালচারের বাইরে গিয়েও দেখেছিলাম। মানে আমাদের যে দুটো পরিবার, দুটো বড় দলকে নেতৃত্ব দিচ্ছিল, এর বাইরে যাওয়া হয়েছিল। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছিল, বিএনপির ক্ষেত্রে ভাগ হয়ে যেতে দেখলাম। সো আমরা এটা দুই রকম করেই আমরা দেখছি যে পরিবারই এইসব ক্ষেত্রে অন্তত প্রধান দায়িত্বের জায়গাটাতে থাকে। সো আমরা এটা কীভাবে দেখতে পারি এবং এইখানে পাঠানোর মাধ্যমে সেটার এক ধরনের ট্রেনিং। আমরা একটা আলাপ সবসময় করতাম, ধরুন আমরা যখন ইন্দিরা জওহরলাল নেহরুর আলাপ করতাম, যে ইন্দিরাকে দীর্ঘ সময় ধরে নেহরু ট্রেন করেছেন, এমন করে যখন জেলে গেছেন চিঠির পর চিঠি লিখে গেছেন, যেটা দিয়ে আসলে কত কি শিখিয়েছেন তার কন্যাকে। ফলে ওই প্রশ্নগুলো আসে না আর ওখানে। ইভেন এখন রাহুল গান্ধী যে আছে, বিজেপি হয়তো তার রাজনীতির জন্য বলে, কিন্তু খুব মোটা দাগে রাহুল রাহুল পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক মতো নিচ্ছেন কিনা প্রশ্ন আছে, কিন্তু রাহুল গান্ধী জাস্ট একজন উপর থেকে এসে পলিটিক্যাল লিডার হয়ে গেছেন, দলের চিফ হয়ে গেছেন, এই অভিযোগ কিন্তু আসে না। তো সুতরাং জাইমা রহমানকে এই ধরনের ভাবে প্রস্তুত করা হচ্ছে, আমরা এটা হিসেবে দেখতে পারি, এবং বাংলাদেশে আরও বেশ কিছুটা সময় এই ধরনের রাজনৈতিক লেগাসি থাকবে বলে আমি মনে করি। জি, ফাহাম আব্দুস সালাম, 5ই আগস্টের পর 177 দিনে আন্দোলন হয়েছে 136টি। পথ আটকে তাদের দাবি দেওয়া চেয়েছে মানুষজন, মানে যারা বিভিন্ন দাবি দাওয়া করেছেন, ভীষণ ভোগান্তি হয়েছে লোকের।
বিশেষ করে ঢাকা শহর তো প্রায় অচল হয়ে যেত। এমনও হয়েছে যে একদিনে 17টি জায়গায় আন্দোলন হয়েছে। নতুন বছরের শুরুতে 28 দিনে আন্দোলন হয়েছে 40টি। কি মনে হয়, সরকার ভালো চলছে না, নাকি সরকার দুর্বল তাই সবাই সুযোগ নিচ্ছে? সরকারের কোনো গাফলতি দেখেন, নাকি আমরা আসলে যারা আন্দোলনটা করছে এখন তারা সুযোগ পেয়ে সুযোগটা নিচ্ছে? আমি আমার জীবনের প্রথম স্মৃতির কথা বলি। আমার জীবনের প্রথম 2-3টা স্মৃতির মধ্যে একটা হচ্ছে গিয়ে, এটা তখন আমার 4-5 বছর বয়স, আমি একটা বিয়ের দাওয়াতে গেছি। সেই বিয়ের দাওয়াতে আমার কাছে মনে আছে যে একটা চোর ধরা পড়লো, এবং চোর ধরা পড়ার পর তাকে সবাই মিলে পেটাচ্ছে। এবং আমার ঘটনাটা অত ভালো মনে নাই, কিন্তু আমার অনুভূতিটা কি ওই সময় সেটা এখনো মনে আছে। তা আমার কাছে মনে হচ্ছিল যে একটা লোক, সে এমনি হেঁটে আসছে, স্যুটটাই পরা, এসে একটু পিটিয়ে আবার চলে গেল। তা আমার অনুভূতিটা হলো যে এই লোকটা কেন, স্যুটটাই পরা একটা লোক কেন একটা চোরকে মারল। তো এই যে আপনি মবক্রেসির কথা বলছেন, পারহ্যাপস ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইট ইজ অ্যাজ ওল্ড অ্যাজ লাইফ ইটসেলফ। মানে মবক্রেসি হচ্ছে গিয়ে আমাদের জাতির আদি কি বলবো অবস্থা। এবং এটা আপনি ধরেন শাহ নেয়ামতুল্লাহ বলে একজন সুফি, উনি 1669 সালে মারা গেছেন। তো উনি একটা কবিতা লিখেছিলেন, তো উনি পাঞ্জাবের, উনি মালদা অঞ্চলে মারা গেছেন। তো উনি বলছেন যে, মানে আমি তো আর ফার্সিটা পারি না, তো উনি বলছেন যে এই বেঙ্গলকে নিয়ে বলছেন, বেঙ্গল দেখতে সহ্য করতে পারতেন, দ্য ল্যান্ড ইজ ডোলফুল অ্যান্ড রুইন্ড। এবং সে বলছে যে তোমার আল্লাহর কাছে দোয়া করো, মানে যারা মারা গেছে তাদের কাছে দোয়া করো, এখান থেকে ভাগো। এবং তারপরে সে বলছে যে ঘর থেকে বেরোলে হয় বাঘের গ্রাস, না হলে কুমিরের গ্রাস। তো আমাদের এই অঞ্চলে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই অঞ্চলে মানে বিভিন্ন পশু পাখির, বন্য জন্তুর ভয় ছিল। এবং সেজন্য এই অঞ্চলের মানুষ সামহাও দে রিয়েলাইজ, যদি আমরা একাট্টা হয়ে না থাকি তাহলে এই যেই মানে জন্তুর যেই ভয়, যে আক্রমণ, সেটা কাটানো সম্ভব না। এবং আই হ্যাভ এ ফিলিং পার্সোনালি যে এই যে আপনি মবক্রেসির কথা বলছেন, সেটা শুরু হয়েছে এই যৌথবদ্ধতার, যেটা এখানকার মানুষের। এখানে আপনি দেখবেন যে দুটো জিনিস হয় বাংলাদেশিদের মধ্যে, আমি সারা পৃথিবীতে এই ঘটনাটা কোথাও দেখিনি। ভেরি হাইটেন্ড অ্যাওয়ারনেস, স্পেশাল অ্যাওয়ারনেস, মানে কাছাকাছিতে কি ঘটে এটা অসম্ভব স্পেশাল অ্যাওয়ারনেস। এবং আরেকটা জিনিস আমি দেখেছি বাংলাদেশিদের মধ্যে, বাঙালি জাতির মধ্যে, যে তারা একাট্টা হয়ে মানুষের উপর চড়াও হতে খুব ভালোবাসে। হ্যাঁ, এখন আপনি যেটা বলছেন যে এই যে সুযোগ পাওয়া গেল, এই সুযোগে সবাই এখন আন্দোলন করছে, এবং সরকার এই ব্যাপারটাকে প্রথম দিকে তাদের সক্ষমতা ছিল না, আই অ্যাকসেপ্ট দ্যাট। কিন্তু হোয়াট আই ফিয়ার, যে বাংলাদেশে যদি বাংলাদেশের মানুষ যদি আপনাকে কখনো দুর্বল মনে করে, সরকারকে যদি দুর্বল মনে করে, তাহলে আপনার গভর্ন করা খুব কঠিন। এবং সরকার আসলেই, আপনার কথা আমি আপনার সাথে একমত, যে সরকার আসলেই এটাকে ট্যাকল করতে পারছে না, এবং এর ফলাফল খুব একটা ভালো হবে না। আপনার যদি প্রতিদিন মানে আপনার এই ধরনের আন্দোলন হয়, রাস্তাঘাট আটকে, মানুষ খুব দ্রুত এই সরকারের বিরুদ্ধে চলে যাবে। এটা স্যাড রিয়ালিটি। এবং আনফর্চুনেটলি বাংলাদেশে যদি আপনি ক্ষমতা প্রয়োগ না করেন, এই সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না। জি, মাজার ভাঙলে, নায়িকাকে শোরুম উদ্বোধন করতে না দিলে, রিসোর্টে গিয়ে বিয়ে পড়িয়ে দিলে, মানে ফ্যাসিস্টের দোসর বলে কাউকে আহত করলে বা একেবারে মেরেই ফেললে কি আসলে যে নতুন বাংলাদেশের জন্য অভ্যুত্থান হয়েছে বলা হচ্ছে, সেই অভ্যুত্থানের মানে আশা আকাঙ্ক্ষা ফুলফিল হয় না? প্রবলেমটা হচ্ছে যে আপনি ধরে নিয়েছেন যে অভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষের অনেক লফটি প্রিন্সিপালস তাদের সামনে ছিল। নো, অভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষের একমাত্র আইডিয়া ছিল শেখ হাসিনাকে তাড়াতে হবে। শেখ হাসিনা চলে গেছে, এখন শেখ হাসিনা যখন চলে গেছে, বাংলাদেশের মানুষের একটা স্বাধীনতা পেয়েছে। এবং এই স্বাধীনতা পাওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের যেই খাসিলত এবং তাদের যেই মানসিকতা, সেটার অ্যাম্পলিফিকেশন ঘটছে। এবং লেটস নট ফরগেট, আমি এটা আগেও বলেছি যে কোনো অপ্রস্তুত জাতিতে কোনোদিন ফ্যাসিজম আসে না। তো ফ্যাসিস্ট চিন্তাভাবনা আমাদের দেশের মানুষের মধ্যে প্রবলভাবে বিদ্যমান, এবং এটা আমরা যারা অ্যাডাল্ট তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যে এখান থেকে বের হতে হবে।
দেখেন পরিমণিকে আপনি অপছন্দ করতেই পারেন, এবং আপনার যদি মনে হয় যে পরিমণি যেই দোকানের উদ্বোধন করছেন, ডোন্ট গো দেয়ার, আপনি ওই প্রোডাক্ট কিনেন না, আপনি তা কিনতে কে না করেছে, কিন্তু পরিমণির তো রাইট আছে ওখানে যাওয়ার। আপনি তো মানুষের ওই সিভিল রাইটের উপর আপনি মানে আঘাত আনতে পারেন না। তো এই ঘটনাগুলো তো ঘটছে। তবে আমার একটা আশার ব্যাপার আছে, যে আমার কাছে মনে হচ্ছে ইয়াং জেনারেশনের অনেকেই আমাদের জেনারেশনের থেকে কম প্রতিক্রিয়াশীল। হ্যাঁ, তো এটা যদি ঠিক দিকে যায়, কারণ আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সময় আছি, এই সময়ে সবার হাইটেন্ড ইমোশন। আমার মনে হয় যে এই ঘটনাগুলো যদি আমরা ঠিকভাবে চলতে পারি, এটা কমে আসবে। এবং এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় নিয়ে ভালো রকমের আলাপ হচ্ছে, সমস্যাটা কি জানেন, যে অনেককেই এই কাজটা করা হয় আওয়ামী লীগের হাউ শুড আই পুট ইট, মানে আওয়ামী লীগের সিম্প্যাথাইজার হিসেবে অনেকের উপর আক্রমণ করা হয় এবং এটাকে জায়েজ মনে করা হয়। আবার অনেক ক্ষেত্রে এটা নাও, যেমন মাজারের যে ভাঙ্গা হচ্ছে, এগুলো তো নাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার একটা রাষ্ট্রে অনেক কাজ আপনার অপছন্দ হতে পারে, আপনি স্যুট পরে আছেন, উনি যা পরে আছেন, এটা আপনার অপছন্দ হতেই পারে। আমাদেরকে এটা টলারেট করা শিখতে হবে। এবং আপনি যদি একটা সভ্য রাষ্ট্রে থাকতে চান, আপনি আরেকজনের যে রাইট, এটার উপর এনক্রোচ করতে পারবেন না। এই যে চুক্তি, এই চুক্তিগুলোতে আমাদের ফেরত আসতে হবে। তো আনফর্চুনেটলি যে এক্সাম্পলস দ্যাট ইউ হ্যাভ গিভেন, ইটস ট্রু, কিন্তু এখান থেকে বের হওয়াও সম্ভব, এবং এটা একটা লং প্রসেস, এটা একদিনে হবে না। বাট আমাদের যেই ভয়েস, সেটা বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। রাজনীতিতেও বিরতি বলে কিছু নেই, একটু পরেই ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ডাক্তার জাহিদুর রহমান আছেন। ডাক্তার জাহেদ, মঙ্গলবার এক ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য। তিনি বলেছেন, বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে, এটা উল্লেখ করেছেন এবং বলেছেন, তবে এটাও সত্য যে মুক্তিযুদ্ধ করা অনেকেই ফ্যাসিস্ট ও তাবেদার হয়ে উঠেছিলেন, আজ তারা ছাত্র জনতার কাছে পরাজিত হয়েছেন। জুলাই জাতিকে ঐক্যবদ্ধ করার সুযোগ নিয়ে এসেছে মন্তব্য করে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, লীগের সাথে বিচার কার্য সম্পন্ন করে বিরোধ মিটিয়ে ফেলা করতেও আমরা আগ্রহী ছিলাম, অথচ দিল্লির আশ্রয়ে থেকে দেশবিরোধী চক্রান্ত করাকেই তারা বেছে নিল। আপনারাও ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না, জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই ৭১ ও ২৪কে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে এগুতে হবে। ৭১ নিয়ে সন্দেহ কাদের? তিনি আসলে কাদেরকে মেন করে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন? আচ্ছা, খুব স্পষ্টভাবে যদি বলি, আমি ধারণা করি ছাত্র শিবিরের কোনো একটা ম্যাগাজিনের একটা লেখা, যেখানে একটা বাক্য এরকম ছিল যে মুক্তিযুদ্ধে না বুঝে বা ভুল বুঝে কিছু মুসলিম ওখানে ভুলভাবে পার্টিসিপেট করেছে। এটা খুব ছোট ব্যাপার, আরও অনেক বড় ব্যাপার ছিল, আমি সেই জায়গায় একটু যাই, তারপর আমি এই জায়গায় আসবো। জামায়াতের আমির ডক্টর শফিক কিছুদিন আগে বলেছেন, তারা যদি মুক্তিযুদ্ধের সময় কোনো ভুল করে থাকেন তাহলে তারা ক্ষমা চাইবেন। এক্স্যাক্টলি ওই বাক্যটা ব্যবহার করেছেন। আমি ওই জায়গায় আসি, তারপর এখানে আসব। আমি তর্কের খাতিরে ধরে নিলাম জামায়াত কোনো ওয়ার ক্রাইম বা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির সাথে জড়িত না, ধরে নিলাম আমি তারা জড়িত, এটার জন্য যথেষ্ট ডকুমেন্ট আছে, কিন্তু আমি তর্কের খাতিরে ধরলাম যে কোনোভাবেই তারা জড়িত নন। এবং একটা কথা মনে রাখা দরকার, ক্রিমিনাল অফেন্সের জন্য আসলে ক্ষমা হয় না, ওটা কখনো তামাদিও হয় না। ধরে নিলাম তারা পলিটিক্যালি পাকিস্তান একসাথে থাকুক, এটা চেয়েছেন, ফাইন। কিন্তু আমি এটা না ২৫ মার্চ রাতের আগ পর্যন্ত আমি এতে কোনো সমস্যা দেখি না। আপনি চাইতে পারেন যে পাকিস্তান একসাথে থাকবে। ৭০-এর নির্বাচনে যখন কলা গাছকেও নৌকা মার্কায় দাঁড় করিয়ে দিলে ভোট পাচ্ছিল, তখন ৭৪% মানুষ নৌকাকে ভোট দিয়েছে, ২৬% মানুষ কিন্তু নৌকাকে ভোট দেয় নাই। এবং সেটা বাংলাদেশ হওয়ার জন্য না, মানে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার বানাতেও চায় নাই এই ভূমির ২৬% মানুষ। হতেই পারে। সো পাকিস্তানকে একত্রে রাখা, ভারতের সাহায্যে আমরা যদি এটাকে ভাঙেই, তাহলে আমাদের ভারতের আবার আমরা করজ্রাজ্য হয়ে যাব কিনা, নানান রকম যৌক্তিক ভীতি থাকতে পারে। বাট হোয়াট হ্যাপেন্ড পোস্ট 25 মার্চ এবং এরপর যে জেনোসাইড শুরু হলো আমাদের এখানে, ওদের পক্ষেও কি আপনি নৈতিকভাবে থাকতে পারেন? যেন আমি নৈতিকভাবে চাই পিটিয়ে মেরে খুন করে পাকিস্তানকে ইনট্যাক্ট রাখুক আর সব সরিয়ে রাখি। আমি একটু এই সময়টাকে হিসাব করি। কিছু জার্নালিস্টকে আমরা জার্নালিস্ট বলি না, এই যে শেখ হাসিনার ইয়েতে যারা যেত সংবাদ সম্মেলনে, কেন করি না? কারণ তারা কোনো পলিটিক্যাল পার্টিকে আসলে সাপোর্ট করেন নাই,
তারা জাস্ট একটা গ্যাং অফ মাফিয়া আর গ্যাং অফ ক্রিমিনালসকে তাদের ক্ষমতায় থেকে এই দেশকে ভয়ঙ্কর রকমভাবে মানুষকে অত্যাচার নিপীড়ন লুটপাট করতে সাহায্য করে। সো আমরা বলি যারা ওকে নৈতিক সমর্থনও দিয়েছে তারা কেউ জার্নালিস্ট না, ওরা ক্রিমিনাল আমরা বলি। কিন্তু তো সেটার তুলনায় হাজার গুণ বড় একটা ক্রাইমের সময় এখনো জামায়াতের আমির মনে করছেন যদি ভুল করে থাকেন। সো তাদের এই লেগাসিটা আছে এবং খুবই ফ্রাস্ট্রেটিং টু সি যে তাদের যে ইয়াং পিপল তারা এখনো এই আলাপ করছেন, অথচ মুক্তিযুদ্ধ মানে ইসলামকে সাথে যে মুক্তিযুদ্ধের একটা ডিফারেন্স দেখানোর চেষ্টা হচ্ছে। এই যে আমরা প্রথম যে মানে আমাদের প্রোক্লেমেশনের যে শব্দ যে তিনটা এখন আমাদের প্রস্তাবিত হয়েছে যে আমাদের মূলনীতির পার্ট হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ইসলামের বাইরে কিছু। এবং পাকিস্তান ইসলামের নাম নিয়ে এখানে যা করেছে ওটা ইসলামের কিছু ছিল। এই যে তাদের একটা টেন্ডেন্সি এখনো মানুষের ইমোশনকে তারা কোনো না কোনোভাবে এনে সেটার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা, এই ভুল চর্চা থেকে সরে আসে নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অস্ত্র হাতে করেছে কৃষক শ্রমিকরা। আমি যে কেউকে একটা ডকুমেন্টারি দেখতে বলবো, এটা ইউটিউবে পাওয়া যায়, সেটা হচ্ছে স্টপ জেনোসাইড। ওরা ক্রুরা যখন প্রথম মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে পায় সেখানে ভয়েস ওভার, এটা আলমগীর কবিরের ভয়েস ওভার, উনি বলছেন যে লুঙ্গি এবং ভেস্ট পরিহিত লোকজন, লুঙ্গি পরা, কাছা মারা গ্রামের সাধারণ কৃষক শ্রমিক, এই কৃষক শ্রমিক যুদ্ধ করেছে, ও গামছা বিছিয়ে নামাজ পড়েছে, ও নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধ করেছে, ও জীবন আল্লাহর কাছে রেখে যুদ্ধ করতে গেছে। সো অত্যন্ত ভুল এবং মিথ্যা একটা প্রোপাগান্ডা তারা এখন সামনে আনছে। জাস্ট তারা চাইছেন যেহেতু তাদের একটা লজ্জাজনক হিস্ট্রি আছে সেটাকে ধামাচাপা দিয়ে 24-এই সব কিছু আছে এটা বলার। আমি ব্যক্তিগতভাবে মনে করি 71-এ আমাদের যে এক্সপেকটেশন ছিল, 90-তে এরশাদকে নামানোর ক্ষেত্রে যা হয়েছে, 24-এ যা হয়েছে, 35-এ যা হতে পারে, 50-এ যা হতে পারে, প্রত্যেকটা আসলে সেই পুরনো আমরা ইনসাফের সমাজ চেয়েছিলাম, আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার চেয়েছিলাম। আমরা মানবিক মর্যাদা চেয়েছিলাম যে আমার জাস্ট আমি মানুষ, আমি রাষ্ট্রের একজন নাগরিক, আমার আর কোনো আইডেন্টিটি রাষ্ট্র দেখবে না আমার ওই রাইটগুলো প্রোভাইড করার জন্য। সেই রকম একটা রাষ্ট্রের যে লড়াই, আসলে যদি আমরা চিন্তা করি এই লড়াইটাই যুগে যুগে বিভিন্ন জাতি করে। আমি স্টপ জেনোসাইডকে আবার এখানে কোট করতে চাই। আমাদের ওই ডকুমেন্টারিটা শেষ হয়, আমাদের বিভিন্ন জায়গায় তখন যেসব লড়াই চলছিল, আগে চলছিল, যে আমাদের লড়াইটা আসলে একটা কন্টিনিউয়াস লড়াইয়ের পার্ট, যেখানে হিউম্যান কাইন্ড তার প্রাপ্য রাইটের জন্য ফাইট করে, সে তার জন্য একটা ইনসাফের সমাজ কায়েম করার জন্য ফাইট করে, ওটা আমাদের ওই ফাইট। সেখানে তারা এখন যেটা করছেন তার প্রতিক্রিয়া জনাব মাহফুজ আলম খুব রাইটলি এটা বলেছেন যে বাংলাদেশকে ওন আসলে করতে হবে এবং আমাদের এটার একটা কন্টিনিউয়েশন, এটাকে বাদ দিয়ে 24 হয়েছে, এই প্রপোজিশন, এই হাইপোথিসিস খুবই খুবই প্রবলেমেটিক। জি, ফাহাম আব্দুস সালাম, কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে যে বাংলাদেশপন্থীরাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আজকে উপদেষ্টা, মানে মঙ্গলবারের কথা বলছি, উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে তিনি বলেছেন। রাজপথে আন্দোলনে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জিদের ভূমিকা অসাধারণ। আপনিও এই আন্দোলনে জেন জিকে উদ্বুদ্ধ করেছেন। অভ্যুত্থানের পর এই প্রজন্ম, তাদের নেতাদের কোনো ভুল কি আপনার চোখে পড়ে কিনা? মানে ছাত্র নেতাদের, জি দেখেন, মানে জেনারেলি স্পিকিং ভুলের যে সমালোচনা এটা তাদের উপর করা যায় না, ছাত্রদের উপর। কারণ হচ্ছে কি, দেখেন, এরা 26, 27, 28 বছরের ছেলে, 3 মাস আগে তারা বেকার ছিল। দে হ্যাভ নেভার ওয়ার্কড ইন এ ভেরি লার্জ অর্গানাইজেশন, এবং লার্জ অর্গানাইজেশনে কাজ করা এবং বাইরে গিয়ে দেশ সম্বন্ধে কথা বলা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এবং আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে তারা 5ই আগস্টের আগে যে কাজটা করছিল সেটা হচ্ছে গিয়ে ভাঙছিল কিছু, আর এখন আপনাকে কিছু গড়তে হবে। তো মানুষের যে ভাঙার প্রতিভা আর মানুষের যে গড়ার প্রতিভা, এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, এই দুটোর সাথে কোনো মিলই নাই। তো এই কারণে ছাত্ররা, আমি তো তাদের কাছে আশা করি না যে তারা এই কাজটা সফল হবে এই মুহূর্তে, কারণ এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট কাজ। তাদেরকে শিখতে হবে জিনিসটা, লার্জ অর্গানাইজেশনে কাজ করতে হবে, বুঝতে হবে যে সব অর্গানাইজেশনের একটা নিজস্ব ইকোসিস্টেম আছে, ওই উইদিন দ্যাট ইকোসিস্টেম আপনাকে বিভিন্ন ধরনের নেগোশিয়েট করতে হবে, পলিসি মেকিংয়ে যেতে হবে। এই কাজগুলো সহজ কাজ না। লম্বা লম্বা কথা বলা সহজ, কিন্তু এই অ্যাকচুয়াল ডে টু ডে কাজগুলো করা সহজ না। তো তারা এই কাজটা খুব তারা শিখছে, তারা পারে নাই। আমি এই ব্যাপারে সমালোচনা করাটা আমি মনে করি যে
ঠিক না। জি, রাষ্ট্রপতি অপসারণ সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিরোধ প্রকাশ্যে এসেছে এবং এসব মতবিরোধ এক প্রকার বাকযুদ্ধে পরবর্তীতে আমরা দেখেছি রূপ নিয়েছে। বিএনপি সহ পুরনো কিছু রাজনৈতিক দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃত্বের এই বিরোধ কি আপনি মনে করেন যে পুরনো প্রজন্মের সাথে নতুন প্রজন্মের বোঝাপড়ার দূরত্ব, নাকি রাজনৈতিক বিরোধ বা ক্ষমতার এক ধরনের বিরোধ আপনার কাছে মনে হয়? সবকিছু আপনি যতগুলো বললেন প্রত্যেকটা। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে দেখেন, ছাত্ররা সংস্কার করতে চায়। হ্যাঁ, আমি এই স্পিরিটটার সাথে কমপ্লিটলি একমত যে বাংলাদেশে আসলেই বহু ধরনের সংস্কার প্রয়োজন, এবং তারা এটা ট্রাস্ট করতে পারছে না, যেহেতু তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে, সেহেতু তারা মনে করছে যে আমি এই সংস্কারগুলো বিএনপির উপর ট্রাস্ট করা যাবে না, কারণ এটা আমাকেই করতে হবে। দিস ইজ দ্য প্রেমিস। আমিও এটার সাথে একমত যে সংস্কারগুলো করতে হবে, কিন্তু তারা ভাবছে যে বিএনপির উপর আস্থা রাখা যাবে না। এখন দেখেন যে বিএনপি 5 বছর থাকবে, ওইটা নিয়ে মেনে নিচ্ছি আমি, কিন্তু সংস্কার করবে এই বিশ্বাস রাখা যাচ্ছে না, রাইট? এটা একটা ট্রাস্ট ইস্যু প্রাইমারিলি। এরপর একটা বিষয় আছে যে সংস্কারের ব্যাপারে আমি আসলে খুব বেশি আশাবাদী না, কারণ আমাদের এই অনুষ্ঠান শেষ হলে আমরা লেটস গো আউটসাইড এবং র্যান্ডমলি মানুষের সাথে কথা বলে দেখি। আমি অ্যাকচুয়ালি কাজটা করে দেখেছি। আমি বাংলাদেশে একজন বিজনেসম্যান পাইনি যারা মোটামুটি, আমি অনেকের সাথে কথা বলি, যারা দ্রুত নির্বাচন চান না। আমি সাধারণ মানুষকে দিয়ে দেখেছি তারা সবাই পলিটিক্যাল গভর্নমেন্ট চান না। ইট ডাজন্ট মিন যে ইট প্রুভস বিএনপির পপুলারিটি। হোয়াট ইট প্রুভস যে এভরিওয়ান ওয়ান্টস আ পলিটিক্যাল গভর্নমেন্ট। এখন এখানে একটা টাসল আছে যে কেন এই ঘটনাটা ঘটবে। আমি মনে করি এই কারণে যে দেখেন, বিএনপি যদি কিছু একটা কথাও না বলে যে কবে নির্বাচন হবে, দ্রুত নির্বাচন দেওয়া, আমি মনে করি যে বিএনপির কথাগুলো বলা ইটস কমপ্লিটলি অপ্রয়োজনীয়। আচ্ছা, কারণ দ্য রিয়ালিটি ইজ সাচ যে আগামী 6 থেকে 8 মাসের মধ্যে ইউনূস, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইউনূস সাহেব ইনভাইট করবেন ডু দ্য নির্বাচন। কারণ হচ্ছে দ্য রিয়ালিটি ইজ দ্যাট বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না, বাংলাদেশের র্যাপিড গ্রোথ দরকার ফর জব অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন, এটা হচ্ছে না। এবং এটা যদি না হয়, বাংলাদেশের বিজনেসম্যানরা এই সরকারের উপর এমন চাপ ক্রিয়েট করবে অ্যান্ড দ্য বহির্বিশ্ব যে দে উড বি ফোর্সড টু কল ফর অ্যান আর্লি ইলেকশন। অ্যান্ড আমার বিবেচনা হচ্ছে এই ঘটনাটা ঘটবে। এবং বিএনপির যেটা ভুল সেটা হচ্ছে বিএনপি বারে বারে বলছে যে নির্বাচন দাও, দ্রুত নির্বাচন দাও। আমার কাছে মনে হয় যে দ্রুত নির্বাচন চাওয়ার কোনো প্রশ্নই, মানে কোনো প্রয়োজনীয়তা নাই, এটা এমনিতেই ঘটবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে বিএনপি যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে তারা ক্ষমতায় গেলে কি করবে এটা নিয়ে তাদের ভোটারের কাছে যাওয়া উচিত যে আমরা এই কাজগুলো করবো, অ্যান্ড দে শুড ট্রাই টু কনভিন্স দেম। ইনস্টেড তারা যেটা করছে তারা রিয়াকশনে যাচ্ছে। এটা আমার কাছে মনে হয় যে অপ্রয়োজনীয়। হোয়াট ইজ অবভিয়াস। একটা রিঅ্যাকশনের বিষয়ে আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই। বিএনপি নিজেই একটা কিংস পার্টি। বিএনপি তাহলে কেন ছাত্রদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে যে তারা কিংস পার্টি করছে? কিংস পার্টি ইজ নট দ্য প্রবলেম। প্রবলেম হচ্ছে গভর্নমেন্ট শুড এন্ডোর্স, যেটা আমারটা কিংস পার্টি। ওকে, জিয়াউর রহমানের তো কিংস পার্টি, আই ডোন্ট ডিনাই ইট, বাট আপনি তো সে তো এটা ব্যর্থতা এবং সফলতা দুটারই দায়ভার নিচ্ছে। তো এই সরকার এন্ডোর্স করুক, এই সরকারের এন্ডোর্স করা উচিত ছাত্রদেরকে, ওকে দিস ইজ আওয়ার পার্টি। এবং তাহলে আপনি এখন ঘটনাটা কি ঘটছে যে আপনি বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, তাকে যদি আপনি সে কি বিরোধী দল, মানে আপনি যখন চিন্তা করে দেখবেন সে কি বিরোধী দলই নাকি এই মুহূর্তে নাকি সরকারি দল, সে বিরোধী দল, রাইট? তাহলে ছাত্রদের যেই দল, সরকার যদি এন্ডোর্স করে যে এটা আমাদের এন্ডোর্স কিংস পার্টি হোয়াট এভার ইট ইজ, তাহলে বিএনপি তাকে সমালোচনা এবং বাহবা দুটোই দিতে পারবে। এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে বাহবাটা আমার, সমালোচনাটা কার কেউ আমরা জানি না। সেই জায়গাটা পরিষ্কার করলে মনে হয় মানে বিএনপিও পরিষ্কার করতে হবে, বিএনপির জায়গাটা আমার কাছে কিংস পার্টিতে কোনো সমস্যা নাই। জি, ডাক্তার জাহিদুর রহমান চীন সফর থেকে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশিদের চিকিৎসায় নতুন গন্তব্য চীনের কুনমিং হতে পারে। চীনকে ভিসা ফি কমানো এবং প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই ঘটনা আমরা মালয়েশিয়া বা থাইল্যান্ডেও দেখেছি যে এই ধরনের সুবিধা পাওয়ার জন্য চেষ্টা চলছে। আচ্ছা ডাক্তার জাহিদ, আপনি তো ডাক্তার মানুষ বা পড়েছেন ডাক্তারেতে, মানে সুচিকিৎসা নিতে
দেশের বাইরেই যেতে হবে, এই আর্জিটা যত দেখছেন আপনি দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো করার জন্য বা দেশে আরও ভালো হাসপাতাল করার জন্য, সেই রকম প্রচেষ্টা কি আপনার চোখে পড়েছে? নিকোল, আমি ডাক্তারদেরকে সমর্থন করছি না, কিন্তু একটা কথা একটু বলতেই হয়। সেটা হচ্ছে, যদি এটা হতো বাংলাদেশের বিচার মালয়েশিয়াতে গেলে ভালো পাওয়া যাবে, মানুষ বিচারের জন্য মালয়েশিয়া যেত। যদি এমন হতো বাংলাদেশের পুলিশিং ইন্ডিয়ায় গেলে ভালো পাওয়া যাবে, ওখানে যেত মানুষ। হোয়াট আই এম ট্রাইং টু সে, একটা দেশের পুরো সিস্টেম যখন ধ্বংস হয়ে যায়, কিছুই আর ঠিক নেই। আমি একটু বলেই ফেলি, আমাদের ধর্মগুরুরা ওয়াজের নামে মাহফিল করে, আপনি কিছু মাহফিল একটু দেখবেন। আমাদের কিছু কিছু, আই এম নট জেনারেলাইজিং, সবার কথা বলছি না, কিন্তু কিছু কিছু মানুষ ওখানে কি করে দেখবেন, যেখানে ধর্মের কথা বলা হচ্ছে বলে বলা হয়। সো একটা সোসাইটির পচন না সব কিছুকে পচিয়ে ফেলে। আমাদের ভালো পুলিশ নেই, আমাদের ভালো ডক্টরস নেই, ভালো টিচার্স নেই। আপনি যান, ক্লাসে পড়াচ্ছে না, বাসায় আসো, বাসায় আসলেও যে ভালো পড়ানো হচ্ছে, নট নেসেসারিলি। বাড়িতে গিয়ে আমাদের শেষ পর্যন্ত যে গ্র্যাজুয়েটস বেরোয়, তাদের মান কি আসলে? আমি প্রচুর বিজনেস পিপলকে বলতে শুনেছি যে আমরা প্রায় বলি ইন্ডিয়া শ্রীলঙ্কার লোকজন এসে এত টাকা ইনকাম করে নিয়ে চলে যায়। আমার কাছে ব্যক্তিগতভাবে ব্যবসায়ী বলেছেন যে আমি বসে আছি বাংলাদেশিদেরকে চাকরি দেওয়ার জন্য, ওদের অর্ধেক টাকা দিলে ও খুশি হয়ে যাবে, কিন্তু আমি তো পাই না রিক্রুট করতে। সো আমাদের আসলে অ্যাজ এ হোল সব কিছু পচে গেছে, এটা হলো প্রাথমিক কথা। সুতরাং ওখানে বাংলাদেশের মানে চিকিৎসা ব্যবস্থা একটা আইসোলেটেড আইল্যান্ড হয়ে খুব চমৎকারভাবে চলবে, এটা হয় না। সুতরাং এই দায় কোনোভাবেই আমরা এটাকে দিতে পারি না। কিন্তু সমস্যাটা কি হয় সেটা বলতে পারি। দেখবেন পুলিশ আর ডাক্তার খুব সমস্যা লাগে আমাদের কাছে, কারণ ওদের কাছে আমরা ব্যক্তিগতভাবে যাই। আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, কারণ পুলিশের কাছে যেতে না হলেও মাঝে মাঝে রাস্তায় দেখি, কিন্তু ডাক্তারের কাছে আমাদের যেতেই হয়। সো প্রবলেমটা আমরা দেখি, সেই কারণেই আসলে এটা এক্সপোজ হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সামষ্টিকভাবে একটা দেশে যদি সুশাসন তৈরি না হয়, কোনো কিছু আসলে কাজ করবে না। যদিও আমাদের অত্যন্ত ভালো মানের ট্রেন্ড ডক্টরস আছে, আমাদের ম্যানেজমেন্টের মেজর প্রবলেম আছে, সেটা ঠিক হলে সেটা বাংলাদেশেই আমাদের এই রোগীদের চিকিৎসা করা ভেরি মাচ পসিবল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে অনেকগুলো সুপারিশ আছে যেগুলো বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। 28 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকেও তিনি বলেছেন যে ইসির স্বাধীনতা খর্ব হোক, এটা আমরা চাই না। আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, ইসিকে পরাধীন কেন করতে চাচ্ছেন আপনারা? স্বাধীন বলতে উনি যা বুঝিয়েছেন, এরকম স্বাধীনতা আসলে মানে ইসি না। একটা বাংলাদেশের মতো একটা দেশে এই যে সংবিধান সংস্কার কমিশন আমাকে একজন মানে সিভিল সোসাইটির মানুষ হিসেবে ডেকেছিলেন, সেখানে আমরা আসলে মূল আলাপটা কি করি, বা আমি একটু পেছনে যাই, মানে ম্যাগনা কার্টা হয়েছিল কেন? এই রাজা, তোমার হাতে সব ক্ষমতা থাকা যাবে না, তুমি আইন বানাবা, তুমি বিচার করবা, তুমি শাস্তি দিবা, তুমি ধরে আনবা, আইন প্রয়োগ করবা, সব হতে পারে না, রাজারও হাত বাঁধতে হবে। আমরা প্রধানমন্ত্রীর এই স্বাধীন রাখতে চাই না, তাই না? তো সেখানে আমরা ইসি পুরো স্বাধীন হবেন এটা কেন মনে করছেন? আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, আমরা আসলে একটা ওভারসাইট কমিটির কথা বলেছি, যেটা পার্লামেন্ট, আমাদের তো হাসিনার পার্লামেন্ট দেখছি না, আমরা ভবিষ্যতে একটা ডেমোক্রেটিক পার্লামেন্ট দেখব, যেখানে সব দলের সদস্য মিলে একটা কমিটি হবে। সেই কমিটিটা ইসি সারাক্ষণ না গলাবেন, ইসি নিজের মতো কাজ করবে, কিন্তু ইসি তার দায়িত্ব পালনে কোথাও কোথাও কি কি করেছে না করেছে, ভুল করছে কিনা, তার দায়িত্বের সমস্যা হচ্ছে কিনা, এগুলো সব মুহূর্তে মুহূর্তে না, এগুলো কোনো একটা নির্বাচনের পর ধরুন এই ব্যাপারগুলো তো কাউকে একটু দেখার চেষ্টা করতে হবে। এবং এখন যেটা আছে নির্বাচন কমিশন, এগুলো ধরুন আইন মন্ত্রণালয় এর এদিকে থাকবে, তো যদি সেটা হয়ে থাকে ওভারসি করার জন্য বলছি, এগুলোর সমস্যা হবে। আমরা এরকম একটা কমিশনের কথা বলছি, এবং একটা ডেমোক্রেটিক রাষ্ট্রের বেসিক কথা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্স। একটা উইংকে, একটা ইনস্টিটিউট আরেকটাকে, একটা কমিশন আরেকটাকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে, সেটা তো থাকা উচিত বলে আমি মনে করি। জি, ফাহাম আব্দুস সালাম, হাসিনা সরকার পতনের পেছনে আওয়ামী লীগ নেতা মন্ত্রীদের হাত ছিল এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আজ তাক বাংলা। তারা আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের নাম বলেছে। আজ তাক তাদের সোর্স হিসেবে ভারতীয় গোয়েন্দা রিপোর্ট এবং বাংলাদেশি গোয়েন্দা রিপোর্টের কথা বলেছে। এই খবরের প্রভাব আওয়ামী লীগে কেমন হতে পারে, আমাদের দেশের এখন যে রাজনৈতিক বাস্তবতা সেখানে কেমন হতে পারে? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ইন্ডিয়ান যত নিউজ আউটলেট তাদের যে বাংলাদেশ বিষয়ক প্রচার সংবাদ, এগুলো আমি একটাও বিশ্বাস করি না। কারণ আমি অনেক লোকের সাথে কথা বলে দেখেছি, তাদের বাংলাদেশ বিষয়ে অজ্ঞতা, বিনা স্বীকৃতির কথা চিন্তা করেন। মানে ইট ইজ অ্যাস্টাউন্ডিং যে মানে এত কম জানেন তারা বাংলাদেশ সম্বন্ধে। হয় কি, পাবলিক সার্ভিসে একটা ঘটনা ঘটে যে পাবলিক সার্ভিসে ওই উইদিন দ্য ইনস্টিটিউশন একটা ডগমা তৈরি হয় যে ওই লেন্স ক্রিয়েট করা হয়। এখন ওই লেন্স যদি আপনি ওই পারপাসটা সার্ভ করেন তাহলে আপনার প্রমোশন হবে।
এবং ইন্ডিয়ার যেই ন্যাশনাল পলিটিক্স সেটা প্রবলভাবে ইসলামোফোবিক একটা কি বলবো একটা আমেজ আছে ওখানে, এবং ইসলামোফোবিক একটা অবস্থা ক্রিয়েট মানে অবস্থা বিরাজ করছে ইন্ডিয়াতে। তো পাবলিক সার্ভিস এর বাইরে কিছু না। তো ওই পাবলিক সার্ভিসে যে চাকরি করে তাকে উপরে উঠতে হলে তাকে ওই ন্যারেটিভটাই পেডেল করতে হবে, এবং এটা দীর্ঘদিন ধরে এটা হতে হতে এমন একটা অবস্থা হয়েছে যখন আপনি ইন্ডিয়ানদের চোখে বাংলাদেশকে দেখবেন সেটা একটা ভিন্ন দেশ। আপনার মনে হবে যে এই দেশের সাথে আপনি যে ওই দেশেই সারা জীবন কাটালেন, আপনার মনে হবে যে এটা কোন দেশের কথা বলছে না। তো ওদের যে রিপোর্ট, আজ তাক বলেন যে কোনো নিউজ আউটলেটের রিপোর্ট যেটা আমরা দেখি, এটা আমি কেন গুরুত্ব দিই না, কারণ ওদের যে রয়ের যে ইন্টেলিজেন্স, এটা বাংলাদেশে তো pardon my French, it was a clusterfuck and they completely messed it up. তো ওদের রিপোর্ট দিয়ে আমি কেন এটা নিয়ে মানে এটাতে নতুন করে কিছু হওয়ার নেই। আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা আমি মনে করি না আমার লাইফ টাইমে কিংবা ফোরসেবল ফিউচারে সম্ভব। জি, দেশে বসে সরকারের সমালোচনা করা বা অ্যাক্টিভিজম করা আর বিদেশে বসে দেশ নিয়ে কথা বলা, কোনটা সহজ কোনটা ঝুঁকির? আমি একটু আগে জাহিদ ভাইকে বলছিলাম, যারা বাংলাদেশে বসে বাংলাদেশের হাসিনা রেজিমের সময় হাসিনার এগেনস্টে কথা বলেছেন, তাদের মর্তবা আমাদের চাইতে, আমরা যারা বিদেশে ছিলাম তাদের চেয়ে অনেক উপরে। কারণ আমাদের অ্যাটলিস্ট ইমিডিয়েট ফিজিক্যাল থ্রেট ছিল না। আমি এই ভয় পেতাম না যে আমাকে ছাত্রলীগের একটা ছেলে এসে রামদা দিয়ে কোপ দিবে, এই ভয়টা আমার ছিল না। এবং কিন্তু বাংলাদেশে বসে যারা জাহিদ ভাইয়ের মতন কমেন্ট্রি করেছেন, অ্যাক্টিভিজম করেছেন, তাদের রিস্ক আপনিও এবং আপনাদের রিস্ক অনেক বেশি ইমিডিয়েট ছিল। তো সেই বিচারে আমি বলতে চাই যে আগের সময় বিদেশে বসে অ্যাক্টিভিজম করাটা সহজ ছিল। জি, আমাদের বড় বড় রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি, ব্যবসায়ীদের সন্তানেরা বিদেশে পড়েন, বিদেশে থাকেন। যদি আমার নীতি নির্ধারকদের সন্তানেরা, স্বজনেরা দেশে পড়তেন, দেশে থাকতেন, দেশে চিকিৎসা নিতেন, তাহলে কি বাংলাদেশের অবস্থা আর একটু ভালো হতো কিনা? যেহেতু তাদের সন্তানেরা এদেশে থাকেন না, তাই এদেশ রসাতলে গেলেও তাদের আসলে তেমন কিছু আসে যায় না। এদেশ কেবল তাদের টাকা জোগাড় করার মেশিন আর তাদের এক্সপেরিমেন্ট করার ল্যাবরেটরি, তাই কিনা? হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আপনাদের মানে ব্যাপারটা কি, আপনাদের যারা এই দেশে থাকে, আমি দর্শকদের বলছি, আপনাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে একটা মানে নিষ্কর্মা লোকের সন্তান যদি আবার পরিবারতন্ত্রের জন্য আরেকটা সুযোগ পেত, তার তো আরও সমস্যা হতো। তো সে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে পার্সেল ডাউট হয়ে যাচ্ছে, সেদিক দিয়ে ভালো না। দ্য কোয়েশ্চেন ইজ, দেখেন সমস্যা আমাদের মধ্যে এই কারণে যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশে যে পরিবারতন্ত্র, এটা পরিবারতন্ত্র কেন চলে? তার কারণ হচ্ছে যে আমরা কম্পিটেন্সকে রেকগনাইজ করতে পারি না। আমরা কি করি যে কার মধ্যে কম্পিটেন্স আছে এটা আমরা বুঝি না। তো যেহেতু আমরা বুঝি না, সেহেতু আমরা করি কি যে আমরা একটা নেক্সট বেস্ট অপশনে যাই। নেক্সট বেস্ট অপশনটা হচ্ছে গিয়ে, ওকে এই পরিবারটা বহুদিন ধরে এই সমাজে আছে, একটা গণ্যমান্য পরিবার, এই লোকটা খারাপ হবে না। এবং আনফর্চুনেটলি ইট ওয়ার্কস ফর দেম মোস্ট অফ দ্য টাইম। আমি ঢাকার কথা বলছি না, যদি আপনি ঢাকার বাইরে যান দেখবেন যে ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস ফর দেম। যে আমি যদি চিন্তা করে দেখেন যে এই পরিবারের লোকটা আমাদের একটু দেখভাল করবে, বিপদে গেলে এই লোকটা, কারণ সে তো চায় না যে একটা স্থানীয় সরকার তৈরি হোক, সে চায় হচ্ছে গিয়ে আমার ইমিডিয়েট প্রবলেমটা সলভ করবে। আমার আজকে রাত্রে অ্যাপেন্ডিক্সে পেইন হয়েছে, আমাকে কেউ গাড়ি করে ঢাকায় পাঠা দিক, এই কাজটা কে করবে? ওই লোকাল যেই মানে লোকটা ক্ষমতাধর পয়সাওয়ালা যাই বলেন, সেই লোকটাই করে দেয় তাকে। তো আনফর্চুনেটলি বাংলাদেশে মেরিটোক্রেসির উপর সাধারণ মানুষের ট্রাস্ট নাই, এটা একটা বিপজ্জনক জিনিস। তো আমার ধারণা অ্যান্ড আই হোপ যে যদি ডেমোক্রেসি থাকে এবং রুল অফ ল থাকে, তাহলে মানুষ ধীরে ধীরে মেরিটোক্রেসির দিকে যাবে। তো ওই অবস্থাটা তৈরি হওয়া শুরু হয়েছে, বাকিটা আমাদের কি করতে হবে। জি, একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনি রাজনীতিতে আসবেন না বলেই জানিয়ে এসেছেন, বলে আসছেন, কিন্তু রাজনীতি নিয়ে আপনার গভীর বিশ্লেষণ কিন্তু আমরা শুনতে পাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি আপনার শ্বশুর না হতেন, তাহলে কি আপনি রাজনীতি করতেন? না, উনি শ্বশুর হওয়া কিংবা না হওয়া এর সাথে যুক্ত না। আমার আসলে তো পয়সা নেই রাজনীতি করার মতো, অ্যান্ড আমার টেম্পারামেন্টটাও নেই। তো মানে রাজনীতি করতে হলে আপনার অ্যাট দ্য লিস্ট আমি
হিসাব করে রেখেছি যে 10 ঘন্টা যেহেতু আপনি রাজনীতি সকালবেলায় কাজ করবেন, তো আপনার ডে জব বলে কিছু থাকবে না। তো এই ডে জবটা যদি না থাকে তাহলে আপনি খাবেন কি? তো আপনার তো কোনো মানে একটা সোর্স লাগবে পয়সার, আমার তো এটা নাই। তো এটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম। আর নাম্বার 2 প্রবলেম হচ্ছে যে মানে ওই টেম্পারামেন্ট আমার নাই। আমি ভেরি হ্যাপি জাস্ট বিং এ রাইটার। জি, প্রশ্নটা দুইজনের জন্য, আমি শুধু অপশনটা শুনতে চাই, ব্যাখ্যা শুনতে চাই না। সব মিলিয়ে নির্বাচনটা ঠিক কোন সময় হলে ভালো হয়? অপশন 1 5ই আগস্ট, যেমন বিএনপি চাচ্ছে 5ই আগস্ট 2025, ডিসেম্বর 2025। অপশন 2, অপশন 3 জুন 2026। কোন অপশন? প্রথমে ফাহাম আব্দুস সালাম। ডিসেম্বরের ভিতরে কোন একটা সময়। জি, ডাক্তার জাহেদ। সেম অ্যানসার, ডিসেম্বর 2025 বা আর একটু আগে হলে, মানে 2025 এর মধ্যে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে আলোচনা। দেখা হবে আগামীতে, ভালো থাকবেন।